মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথা দ্বাদশাধিকশতম পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম পাণ্ডবেরা বিদুরের ব্যবস্থা অনুযায়ী জতুগৃহ থেকে বেরিয়ে গঙ্গা পেরিয়ে পালিয়ে গেছেন। বারণাবতের জনগণ ধৃতরাষ্ট্রের কাছে পাণ্ডবদের পুড়ে মরার খবর পাঠাচ্ছেন। ধৃতরাষ্ট্র এবং হস্তিনাপুরের অন্যান্য কুরুবৃদ্ধরা পাণ্ডবদের মৃত্যুর খবরে দুঃখিত হচ্ছেন। রাজ পরিবারের উপযুক্ত আয়োজনে তাদের তর্পণের ব্যবস্থা হচ্ছে। তর্পণের পর ধৃতরাষ্ট্র এবং হস্তিনাপুরবাসীরা কাঁদছেন, সঙ্গে কাঁদছেন ভীষ্ম এবং বিদুর। তবে কিনা বিদুর অভিনয় করে অল্প অল্প কাঁদলেন, কারণ বিদুর খবর পেয়ে গেছেন যে কুন্তী সহ পাণ্ডবেরা নিরাপদে গঙ্গা পেরিয়ে পালিয়ে গেছেন। জতুগৃহে অন্য কোনো নারী এবং তার 5 পুত্রের দগ্ধ দেহ পড়ে রয়েছে। ধৃতরাষ্ট্রের আদেশে হস্তিনাপুরের রাজপুরুষেরা বারণাবতে যাওয়ার জন্য প্রস্তুত হবার আগেই একটি দ্রুতগামী রথ বারণাবতে এসে জতুগৃহের সামনে থামল। রথে 2 জন আরোহী পুরুষ। বারণাবতের একে তাকে জিজ্ঞাসা করে এই 2 পুরুষ জতুগৃহের সামনে এসে উপস্থিত হয়েছেন। বারণাবতের জনপদবাসীরা এই 2 অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে চেনে না, কিন্তু এই 2 পুরুষের মধ্যে একজনের ব্যবহার ব্যক্তিত্ব এমনই অসাধারণ যে কেউ তাকে অবহেলা করতে পারছে না। তিনি যা জিজ্ঞাসা করছেন বারণাবতবাসীরা তাদের বিশ্বাস মতো সব কথার জবাব দিচ্ছে। পৌর জনপদবাসীরা যে মৃতদেহগুলিকে পাণ্ডব এবং কুন্তী বলে সন্দেহ করছিল, সেই মৃতদেহগুলিকে তিনি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করলেন। তার যে খুব বিশ্বাস হলো তা নয়, তবে পাণ্ডবদের মৃত্যু সম্বন্ধে অবিশ্বাসটাও তিনি প্রকাশ করলেন না। সব দেখাশোনা হয়ে গেলে এই মহাপ্রাজ্ঞ ব্যক্তি সহারোহীকে বললেন পাণ্ডবদের অস্থি সঞ্চয় করতে। তিনি নিজেই এ কাজ করতেন, কিন্তু তার হাতে এখন একটুও সময় নেই। তাকে এই মুহূর্তে চলে যেতে হবে ভারতবর্ষের পশ্চিমে এক প্রত্যন্ত প্রদেশে। রাজনৈতিক দিক থেকে তার ব্যস্ততা এতটাই যে এখানে এক মুহূর্ত অপেক্ষা করার সময় নেই। অথচ পাণ্ডবদের মৃত্যু ঘটনা কতটা সত্যি আর কতটা রটনা, এটা তার নিজে এসে দেখার প্রয়োজন ছিল। বস্তুত পাণ্ডব ভাইদের তার বড় দরকার, কিন্তু মৃতদেহগুলিকে পরীক্ষা করার পর তিনি মনে মনে নিশ্চিন্ত হয়ে গেলেও লোক দেখানোর জন্যই সহারোহী পুরুষকে পাণ্ডবদের অস্থি সঞ্চয় করতে বললেন এবং নিজে ঘটনাস্থল থেকে চলে গেলেন। নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন, মহাভারতের কবি পাণ্ডবদের নিয়ে ব্যস্ত থাকায় এই ঘটনাটা উল্লেখ করতে ভুলে গেছেন। কিন্তু মহাভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে বারণাবতে এই 2 পুরুষের অকস্মাৎ আগমন অত্যন্ত জরুরি। এই 2 পুরুষের একজন হলেন দ্বারকাবাসী কৃষ্ণ এবং অন্যজন তাঁরই বংশের আরেক পুরুষ সাত্যকী। নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন, যাঁরা মনে করেন মহাভারতের সভা পর্বে ধ্রুপদের রাজবাড়ির স্বয়ংবর সভায় কৃষ্ণা দ্রৌপদীর বিয়েতে যোগ দিতে আসার সময়ই প্রথম যদুসিংহ কৃষ্ণ মহাভারতের রঙ্গমঞ্চে প্রবেশ করেন, তাদের জেনে রাখা দরকার যে কৃষ্ণ পাণ্ডবদের খোঁজে প্রথম এসেছিলেন বারণাবতে। এই কাহিনী বলা আছে খিল হরিবংশে। কৃষ্ণ যখন বারণাবতে এসেছিলেন তখন সমগ্র উত্তর পশ্চিম ভারতে তাঁর রাজনৈতিক গুরুত্ব প্রচণ্ড বেড়ে গেছে, কিন্তু এখানে তিনি না এসে পারেননি, কারণ রাজনৈতিক দিক দিয়েই পাণ্ডব ভাইদের তাঁর বিশেষ প্রয়োজন। অন্যদিকে তিনি যেখানে থাকেন সেখানে তাঁর আপন স্বজন জ্ঞাতি গোষ্ঠীর মধ্যেই এক ভীষণ গণ্ডগোল বেঁধে গেছে। সেসব কথায় পরে আসা যাবে। আপাতত হস্তিনাপুরের রাজনৈতিক পটভূমি থেকে চোখ সরিয়ে নিয়ে নজর দিতে হবে ভারতবর্ষের উত্তর পশ্চিমে বৃন্দাবন এবং মথুরায়। বৃন্দাবনে কৃষ্ণ যখন কংস প্রেরিত তথাকথিত অসুর রাক্ষসদের বধ করে আপন পরাক্রম প্রতিষ্ঠা করছেন, অঘাসুর বকাসুর তৃণাবর্তেরা যখন যমদ্বারে এক পংক্তিতে দাঁড়িয়ে আছে, নাগরাজ কালীও যখন কৃষ্ণের আদেশ মেনে যমুনা ছেড়ে অন্যত্র চলে গেছেন, বৃন্দাবনে কৃষ্ণকে তখন সকলে এক ডাকে চেনে। শেষমেশ পূর্বতন বৈদিক দেবতাদের প্রতিভু ইন্দ্রের অভিমানও যখন কৃষ্ণের প্রজ্ঞা এবং বুদ্ধিশালীনতায় বিপর্যস্ত হয়ে গেল, কৃষ্ণ তখন ব্রজের মানুষদের মধ্যে দেবতার মতো সম্মান পাচ্ছেন। ইন্দ্রের মেঘ বিক্রমে বিপন্ন হওয়া সত্ত্বেও কৃষ্ণ যখন ব্রজবাসীদের গোবর্ধনের সুরক্ষিত আশ্রয় দান করে মেঘ বৃষ্টি থেকে রক্ষা করলেন ব্রজবাসীদের, সেদিন তারা চমৎকৃত হয়েছিল। কৃষ্ণের ক্ষমতা এবং প্রজ্ঞার বিশালত্ব মেনে নিয়ে ইন্দ্র সেদিন সসম্মানে নবযুগের প্রতিভু কৃষ্ণের মাহাত্ম্য স্বীকার করেছিলেন।
দেবতাদের ইন্দ্রের সঙ্গে ব্রজবাসীদের গোবিন্দ যেদিন বন্ধুত্বের বন্ধন স্বীকার করে নিলেন, সেদিন ইন্দ্র কৃষ্ণকে অনুরোধ করেছিলেন, হস্তিনাপুরের রানী, তোমার পিসি কুন্তির গর্ভে আমার একটি পুত্র আছে, তার নাম অর্জুন। আমাকে তুমি যে দৃষ্টিতে দেখছো, তুমি তোমার পিস্তুত ভাই অর্জুনকেও সেই দৃষ্টিতে দেখবে। তুমি সদা সর্বদা তার রক্ষা বিধান করো। তুমি যেন যুদ্ধকালে সে তোমার বিশেষ সহায় হবে। এই কিছুক্ষণ আগে বারণাবতে যতুগৃহের ভস্মরাশির পাশে দাঁড়িয়ে কৃষ্ণের এই কথা একবারও মনে হয়নি যে তার সমবয়সী অর্জুনের মৃতদেহ এখানে পড়ে আছে। অবশ্য মৃতদেহ পরীক্ষা করার পরই তার সমস্ত ভয় নির্মূল হয়ে গিয়েছিল। তিনি নির্দ্বিধায় ফিরে গেছেন দ্বারকাপুরীতে। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,00,000 জন 40 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ট্রান্সফর্মিং লাইভস নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন। এদিকে আমাদের কাহিনীতে আমরা কৃষ্ণের প্রতি ইন্দ্রের অনুরোধ বাক্য শুনেই হস্তিনাপুরে চলে এসেছিলাম। সেখানে পিতার মৃত্যুর পর পাণ্ডবদের হস্তিনাপুরে ধৃতরাষ্ট্রের আশ্রয়ে আসা থেকে আরম্ভ করে তাদের অস্ত্রশিক্ষা, তাদের প্রতি দুর্যোধনের ঈর্ষা ও অসূয়ার বৃত্তান্ত এবং শেষ পর্যন্ত ধৃতরাষ্ট্র দুর্যোধনের চক্রান্তে পাণ্ডবদের যতুগৃহে আগমন এবং তাদের বেঁচে ফিরে যাওয়ার কাহিনীও আমরা শুনেছি। ধৃতরাষ্ট্র যেমন পাণ্ডবদের বেঁচে যাওয়ার খবর জানতেন না, তেমনি কৃষ্ণও সে খবর জানতেন না। যতুগৃহের আগুন লাগার সঙ্গে সঙ্গে পাণ্ডবদের তথাকথিত মৃত্যুর খবর হস্তিনাপুরে এবং দ্বারকায় পৌঁছেছিল। কৃষ্ণ তখন কংসবধের পর মথুরা দ্বারকায় প্রতিষ্ঠিত হয়ে গেছেন। তবুও পাণ্ডবদের মৃত্যুর খবর পেয়ে বারণাবতে স্বয়ং উপস্থিত হয়েছিলেন সাত্যকীকে নিয়ে। অনেকক্ষণ হস্তিনাপুরের গল্প শুনেছি আমরা। এবার আমরা বৃন্দাবনে ফিরে যাব, সেই যেখানে আমরা কৃষ্ণকে রেখে এসেছিলাম। আমরা দেখেছিলাম বৃন্দাবনে পূর্বে ইন্দ্রযজ্ঞ করা হতো। কৃষ্ণ সে প্রাচীন রীতি স্তব্ধ করে দিয়ে গিরিযজ্ঞ প্রতিষ্ঠা করলেন। বৈদিক দেবতা ইন্দ্রের পূজা পার্বণ বন্ধ করে দিয়ে সমস্ত জনপদবাসীকে দিয়ে তাদের জীবিকা এবং আশ্রয় গো পূজা করালেন কৃষ্ণ। নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন, একটি অঘাসুর বা একটি বকাসুর বধ করতে শারীরিক শক্তি লাগে বটে, কিন্তু একটি প্রাচীন রীতি বা প্রাচীন সংস্কার ভেঙে দিতে ব্যক্তিত্ব লাগে অনেক বেশি। ইন্দ্র পূজা বন্ধ করে গো পূজার ব্যবস্থা করা, অর্জুন বৃক্ষ উৎপাটন করে বৃক্ষ পূজা করা, নাগরাজ কালীয়কে স্থানান্তরিত করা এবং নিজের জীবিকার প্রতি শ্রদ্ধা জাগিয়ে তুলে গো পূজার রীতি প্রবর্তন করা, নিজেদের বসতি স্থান গিরি গোবর্ধনের গৌরব বৃদ্ধি করা, এসবের পিছনে যে ব্যক্তিত্ব কাজ করে, সেই ব্যক্তিত্বের চরম পর্যায়ে কৃষ্ণ এখন উপনীত। 7 দিনের অতিবৃষ্টির পরে কৃষ্ণ ব্রজবাসীদের সম্পূর্ণ সুরক্ষা দিতে সমর্থ হলেন। ইন্দ্র তখন হার মানলেন এবং আকাশ বাতাস পুনরায় নির্মল হল। এই রকম পরিস্থিতিতে বৃন্দাবনের গোপবৃদ্ধরা সকলকে নিয়ে কৃষ্ণের কাছে উপস্থিত হলেন তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাতে। তাদের কৃতজ্ঞতার ভাষাটা এই রকম, তোমাকে আমাদের মাঝখানে পেয়ে আমরা ধন্য বোধ করছি কৃষ্ণ। তুমি তোমার ব্যবহার এবং নীতিকুশলতায় আমাদের সবাইকে বড় বাঁচিয়েছ। নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন, দু একটা অসুর বধ অথবা গোবর্ধন পাহাড়কে আঙুলে ধারণ করার কথাটা কাহিনী হিসাবেই থাকুক, আসল ব্যাপার হলো কৃষ্ণের নীতি কুশলতা। ব্রজবাসীদের সুখ দুঃখে কৃষ্ণের আন্তরিক ব্যবহার এবং তাঁর নীতিজ্ঞতা, যে দুটি তাকে ভবিষ্যতে শ্রেষ্ঠ রাজনীতিজ্ঞে পরিণত করবে, সেই ব্যবহার আর নীতিজ্ঞতাই বৃন্দাবনের সরল মাটিতে তাকে অনন্য সাধারণ ব্যক্তিত্বে পরিণত করেছে। আমরা আগেই শুনেছি কৃষ্ণ এখন সকলের ভরণ পোষণ করেন এমন এক ভর্তা হিসেবে পরিচিত। মর্যাদা এবং প্রিয়ত্বের সম্বন্ধে তিনি সকলের কাছে ভর্তা দামোদর নামে পরিচিত। গয়লাদের মোড়ল গোপবৃদ্ধরা কৃষ্ণকে সামনে রেখে বলল, আমাদের গরুগুলো সব ভীষণ বর্ষার ভয় থেকে বেঁচে গেছি আমরা সকলেই। তোমার সমস্ত কাজই আমাদের কাছে অলৌকিক ঠেকছে। গোবর্ধন পাহাড়কে ধারণ করে যেভাবে তুমি আমাদের সুরক্ষা দিয়েছ, তাতে বারবার এটা মনে হচ্ছে তুমি মানুষ নও, দেবতা। তুমি সাক্ষাৎ রুদ্রও হতে পারো দেবপ্রতিম অষ্টবসুর মধ্যে একজন। কিন্তু
মানুষ বসুদেব তোমার বাবা হলেন কি করে? সে কথা ভেবে আমরা অবাক হচ্ছি। গোপবৃদ্ধদের এই শেষ কথাটা খেয়াল করবেন। পণ্ডিতেরা কেউ কেউ বলেছেন যে এখানে বসুদেব মানে কৃষ্ণের পালক পিতা নন্দকে বুঝতে হবে, কেননা ব্রজবাসীরা তখন পর্যন্ত বসুদেবকে কৃষ্ণের পিতা বলে জানতেনই না। সেটা মেনে নিলেও ব্রজবাসীদের ভাষা থেকে বোঝা যাচ্ছে কৃষ্ণকে তাঁরা নন্দের পুত্র বলতে শঙ্কিত হচ্ছেন। সহজ সরল গোপরাজ নন্দের ঘরে এমন কালজ্ঞ, ব্যবহারজ্ঞ তথা নীতি নিপুণ ব্যক্তির জন্ম যে অস্বাভাবিক, এটা কিন্তু ব্রজবৃদ্ধরা বিশ্বাস করতে আরম্ভ করেছেন। তাঁরা বলেছেন, বাল্যকালেই তোমার এই অসম্ভব ক্রিয়াকর্ম আমাদের স্তম্ভিত করে দিয়েছে। তোমার এই অলৌকিক অতি মানসিক শক্তি নিপুণতা দেখে আমাদের মনে বড় শঙ্কা হচ্ছে। বারবার কেবলই মনে হচ্ছে এমন অসম্ভব ক্ষমতা থাকা সত্ত্বেও কেন তুমি আমাদের মধ্যে এমন গয়লার বেশে ঘুরে বেড়াচ্ছ। এক গয়লার বাড়িতে তুমি গাই দুইয়ে বেড়াচ্ছ, গরু চড়াচ্ছ, গো রক্ষণ করছো। এসব যে নিতান্ত গর্হিত কাজ। তোমার মতো এমন বিরাট মানুষের পক্ষে আমাদের বাড়িতে জন্ম নেওয়াটাই নিতান্ত অন্যায়। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথার ত্রয়াধিক শতম পর্বে। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান।